সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমার আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের হুন্ডের নিয়ম ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। অনেকে হুন্ডের নিয়ম ইলেকট্রন বিন্যাস শিখতে চেয়েছো। আজকের পর আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো আমাদের আজকের টপিক আমি বোর্ডে লিখেছি, দেখো, হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস। তো হুন্ডের নিয়ম ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের কিছু বেসিক ধারণা দরকার। খুব গভীর মনোযোগ সহকারে তোমরা খেয়াল করো। আমরা জেনেছিলাম যে প্রথম তলায় কয়টা রুম? একটা 1s, তোমরা জানো। দ্বিতীয় তলায় কয়টা রুম? 2s 2p দুইটা রুম। তৃতীয় তলায় 3s 3p 3d, এইভাবে যাবে 4s 4p 4d 4f, চারটা রুম। অর্থাৎ ছাদটা তার শক্তি স্তর হলে রুমগুলো তার উপশক্তি স্তর। আমরা আজকে নতুন একটা ধারণা নিব। নতুন ধারণা এই যে উপস্তরের অরবিটাল কোনটা ছিল? রুমগুলো তার উপশক্তি স্তর। ছাদের নিচে যদি 3টা রুম থাকে, ওই 3টা রুম তার উপশক্তি স্তর বলেছিলাম। আর ওই বেডগুলো তার কি বলেছিলাম? অরবিটাল বেডগুলি। তো ওই বেডটা আসলে এখান থেকে কীভাবে আসে দেখি তো আমরা একটু বাস্তব ধারণা। এখান থেকে আমরা উপস্তরের ক্ষেত্রে 1s-এর অরবিটাল থাকে একটি, 2s-এরও একটি, কোনো s হলে তার অরবিটাল একটি। আচ্ছা, তাহলে p এর অরবিটাল কয়টা? এই p এর অরবিটাল পাওয়া যায় তিনটা। আজকে উপস্তর অর্থাৎ শেল, সাবশেল এবং অরবিটাল, কোনটা সাবশেল আর কোনটা অরবিটাল, এর একটা মানে পরিষ্কার ধারণা তোমরা পাবা। অর্থাৎ উপস্তর এবং অরবিটাল এর ধারণাটা ক্লিয়ার হবা। দেখো, 2pকে ভাঙলে, যে কোনো পিকে ভাঙলে একটা হবে 2px, অর্থাৎ x অক্ষ বরাবর, এই যে x অক্ষ, y অক্ষ, z অক্ষ, x y z এরকম। তো তাহলে কি হবে? যে x অক্ষ বরাবর কি হয়? আচ্ছা, 2px, y অক্ষ বরাবর 2py আর z অক্ষ বরাবর 2pz। সে যে পি হোক না কেন, যে পি হোক, যদি 3p হয়, আমি যদি বলি 3pকে ভাঙলে কি হবে? তাহলে যদি 3pকে ভাঙি তাহলে তিনটা হবে। দেখো, এই যে তিনটা, 3px 3py 3pz। যদি বলি 5p তাহলে কি হবে বলো তো, একটু গেস করো। 5px 5py 5pz হবে। আচ্ছা, 6p বললে 6px 6py 6pz। আচ্ছা, আমি যদি বলি যে কলা গাছ পি, কে পারে কলা গাছ পি? হ্যাঁ, যদি বলি কলা গাছ পি তাহলে কি হবে? তাহলে হবে কি, দেখো তো, তিনটা হবে কলা গাছ px, হবে কি কলা গাছ py, কলা গাছ pz। দেখো, কলা গাছ px, কলা গাছ py, কলা গাছ pz। অর্থাৎ আগে কি আছে সেটা বড় না, সেটা x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের 3টি ভাগে ভাগ হবে যদি p থাকে। তাহলে p থাকলে p এর হবে কয়টা? 3টা। হ্যাঁ, এখন আমি উপস্তর এবং অরবিটালের বিষয়টা দেখি। আচ্ছা, এখানে খেয়াল করো, এই 3কে প্রকাশ করতে হলে n = কত হবে? যদি আমরা 3 এখানে প্রকাশ করতে চাই, যদি pকে, তাহলে n = 3। আর 0 1 2 3 s p d f আমি শিখাইছি এর আগে। এই দেখো, তাহলে এখানে l এর মান কত? সহকারীর মান 1, n = 3 এবং l = 1। আর এখানে আবার খেয়াল করো, n = 3, l = 1, আর কোন অক্ষ বরাবর ঘুরছে? x অক্ষ বরাবর নাকি y অক্ষ বরাবর? অর্থাৎ এর একটা যে স্পিন বা এর অক্ষ, এই অক্ষ দরকার হচ্ছে। তাহলে 3টি কোয়ান্টাম সংখ্যা দরকার হচ্ছে। একটা কি n, আর কি l, এবং কোন অক্ষ বরাবর ঘুরছে। আচ্ছা, কোন অক্ষ বরাবর আছে সে? x অক্ষ, y অক্ষ না z অক্ষ? আচ্ছা, একটা বিষয় দেখো তো, তাহলে আমাকে যদি কেউ বলে 3pর নাম কি, তোমরা একটু ভালো করে দেখো। অনেক সময় অরবিটাল বলবা না উপস্তর বলবা, আসলে 3pকে উপস্তর বলা উচিত। 3p উপস্তর। কিন্তু কেউ যদি বলে 3px, এটা কিন্তু অরবিটাল, এটা অরবিটাল, আর এটা সাবশেল বা উপশক্তি স্তর বা উপস্তর। তাহলে কি শিখলাম? আচ্ছা, কেউ যদি বলে 3py কি, উপস্তর না অরবিটাল? অরবিটাল। কেন? 3n l এবং কোন অক্ষ, তাহলে কয়টা জিনিস লাগছে প্রকাশে? 3টি। আর যদি 2টি দ্বারা প্রকাশ হয়ে যায় তাহলে কি হবে? সেটা হবে উপস্তর। আর যদি 3টি জিনিস লাগে প্রকাশ করতে, সেটা হবে অরবিটাল। আচ্ছা,
যদি বলে 4p কি উপস্তর, যদি বলে এটা উপস্তর, যদি বলে 4px কি অরবিটাল, যদি বলে 4py কি 1 2 3, তাহলে তিনটি বিষয় এখানে জড়িত। তাহলে তাহলে সে তিনটি বিষয় যেখানে জড়িত সেটা অরবিটাল হবে। যদি বলে 4pz কি, কে পারো বলো তো? অরবিটাল, অবশ্যই অরবিটাল। 4p উপস্তর, 4pz অরবিটাল। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। তো এই গেল আমাদের 3pর ভাঙা। 3p 4p যাই বলি না কেন, 3px 3py 3pz 4px 4py 4pz এভাবে ভাঙবে। তো এস এর ব্যাপারটা তো বুঝলাম, পি এভাবে ভাঙলো। এখন ডিকে ভাঙা শিখবো আমরা। ডি যদি আমাদের 3d হয়, ডি এর হবে 5টা, 1 2 3 4 5। তাহলে কি হবে? 3d xy হবে, 3d yz হবে, 3d zx হবে, 3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, 3d জেড স্কোয়ার হবে। খেয়াল করো, অর্থাৎ ঘড়ির কাটার দিকে হচ্ছে নাকি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। তোমরা গণিতে করনি এ বি বিসি সিএ, এ বি বিসি এ বি প্লাস বিসি প্লাস সিএ পড়নি? একটা সূত্র আছে এমন। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ, অর্থাৎ 2ab 2bc 2ca লিখো, দি 2 কমন নাও না। এই তো তাহলে আসলে সেরকমই এ বি বিসি সিএ, এখানে বলবো কি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এই তাহলে দেখো 3d xy 3d yz 3d zx, তারপর হবে 3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 3d জেড স্কোয়ার। আচ্ছা, তাহলে 3d যদি এটা হয়, তাহলে জাস্ট এখানে যদি আমি এখন 5d দিই, কী হবে বলতে পারবা তোমরা? এই 5d দিই, তাহলে হবে কি জাস্ট শুধু 3-র জায়গায় 5d xy কী হবে 5d yz, 3-র জায়গায় বসাই দিতে হবে 5d zx, 5d কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কী হবে 5d জেড স্কোয়ার। সে যাই হোক না কেন, তাই ধরো রহিম ডি, তাহলে ভাঙলে কয়টা হবে তোমরা বলো তো, পারো নাকি? রহিম ডি, তাহলে রহিম ডি এক্স ওয়াই, রহিম ডি ওয়াই জেড, রহিম ডি জেড এক্স, রহিম ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর রহিম ডি জেড স্কোয়ার। তাহলে ডিকে ভাঙলে আমাদের 5টা হয়। খুব ধ্যান কিন্তু এটা মনে রাখতে হবে, পিকে ভাঙলে হয় পি উপস্তরে কয়টা অরবিটাল, পিতে কয়টা 3টি, আর ডিতে 5টা। আর এফতে আমাদের দরকার নাই, এফতে 7টা হবে, সেটা পরে তোমরা উপর ক্লাসে উঠলে ওগুলা দেখবে আস্তে আস্তে। তো আমরা 3-এর 3টি হয় এবং কি হয়, সরি পি এর 3টি হয় এবং ডি এর কয়টি হয় 5টি হয়। আচ্ছা, এবার খেয়াল করি আমরা, এবার আমরা হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস প্রবেশ করব। এগুলা লাগবে আর কি। আচ্ছা, হুন্ড ব্যক্তিটা কি বলেছে? হুন্ড বলেছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে অবস্থান করবে, এত মনে না থাকলেও সমস্যা নেই, আসতে পরে আমি জাস্ট বলে রাখছি একটু কথাটা। সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে বিজোড় অবস্থায় থাকতে পারে বা অযুগ্ম অবস্থায় থাকতে পারে। অযুগ্মরই আর একটা নাম বিজোড় অবস্থা, তোমরা বুঝো একই কথা, জাস্ট প্রতিশব্দ। আচ্ছা, তাহলে হুন্ড বলেছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলি এমনভাবে থাকবে যেন তারা কি সর্বাধিক পরিমাণে বিজোড় অবস্থায় বা অযুগ্ম অবস্থায় থাকতে পারে। আচ্ছা দেখো তো, আমি একটা ইলেকট্রন বিন্যাস করি আগে। যদি বলি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো, এই নাইট্রোজেন কত 7, নাইট্রোজেন 7। একটা বাস্তব উদাহরণ দিয়ে একে একেবারেই তোমার ব্রেনে গেঁথে দেওয়া হবে পড়াকে, খুবই মজা। একটা বাস্তব উদাহরণ দিব। তাহলে নাইট্রোজেন 7 আমি যদি করি 1s2, আমরা সাধারণভাবে কিভাবে করি 2s2 2p3, এইটুকু তো আমরা জানি, কে শেল এল শেল, এটুকু নিয়ে কারো কোনো সমস্যা নাই। তাহলে আমাদের 1s 2s তো ভাঙবে না, ভাঙবে কি লাস্টের পি। এই পিকে ভেঙে আমি এই 3টা ইলেকট্রনকে তুলে নিলাম আমার হাতে। দেখতে থাকো, একেবারে ক্লিয়ার হবা, পেরেশান হওয়ার দরকার নাই, কিন্তু বুঝতে পারবা নিশ্চিত। এই 3কে আমি হাতে তুলে নিলাম, হাতে দিয়ে পকেটে রেখে দিলাম আমি। আচ্ছা, তাহলে 3কে পকেটে রাখলাম, পরে বের করব। আর এই 2pকে ভাঙলে আমরা লিখতে পারি 2px 2py 2pz। 2p এর পরিবর্তে লিখলাম, আসলে ওই 2pকে 2px লিখছি, তোমাদের একটু উল্টা উল্টা লাগছে। আচ্ছা, আমি তাহলে তোমাদের মুছে দিলাম, দাও দিয়ে আমি পুনরায় লিখছি প্রয়োজনে। তাহলে ছিল 2p, আমি 2pকে লিখলাম 2px 2py
2p z। আমি কয়টা ইলেকট্রন তুলে নিয়েছিলাম হাতে? 3টি। এই 3টিকে এমন করে সাজাতে হবে যেন সর্বাধিক বিজোড় হয়। তো আমি এই উদাহরণটা এভাবে দিই যে তোমার কাছে 3 পিস গোস্ত আছে, তে 3 জন ব্যক্তি বসে আছে। বাস্তব উদাহরণ দেখো, তুমি একেবারে মিলে যাবে। তুমি খাজিনদার, তুমি সেখানে গোস্ত দিচ্ছ। তো 3 জন ব্যক্তি বসে আছে, 3 পিস গোস্ত আছে। তুমি কি একজনকে দিবা 3 পিস? তাহলে কিন্তু পার্শ্বের জন রাগ করবে বা সে একটু মনক্ষুণ্ণ হবে যে কী ব্যাপার, আমিও তো দাওয়াতের, আমিও তো মেহমান, তিনি 3 পিস গোস্ত ছিল, আমাদের 3 জনকে এক পিস করে দিতে পারতো, সবাই খুশি হতো। জাস্ট এই ভাগটা হুন্ডের নিয়মে অ্যাপ্লাই করলে তোমার আর ভুল হবে না। 3 পিস গোস্ত আছে, ব্যক্তি কয়জন? 3 জন। কয়জনকে দিবা? হ্যাঁ, 3 জন। এই যে দেখো, হুন্ড বলেছে সর্বাধিক বিজোড়। এই যে 3 জনকে যদি তুমি 3টা দাও তাহলে সর্বাধিক বিজোড় হয়ে যাচ্ছে, সর্বাধিক বিজোড়। আমি যদি এখানে 2 খান দিতাম আর এখানে 1 খান দিতাম, ইনাকে দিতাম না, তাতে কি হয়? আমার বাস্তব জীবনেও মনক্ষুণ্ণতা সৃষ্টি হবে, একজন অভিমান করবে, রাগ করবে, মনক্ষুণ্ণ হবে, হুন্ডও মনক্ষুণ্ণ হবে। কেন বলো তো? কারণ ও বলেছে এমন করে সাজাও যেন সর্বাধিক বিজোড় হতে পারে। তাহলে আমার 3 জন আছে, 3 জনকে যদি আমি একটা একটা করে দিই তাহলে 3টি বিজোড় হবে, সর্বাধিক বিজোড় হচ্ছে। কিন্তু আমি যদি এখানে 2 দিই আর এখানে 1 দিই তাহলে বিজোড় কিন্তু একটা হলো, তাতে আমার হুন্ডও খুশি হলো না, সর্বাধিক বিজোড় হলো না। আমার জায়গা ফাঁকা আছে, এই জন্য 3 জনকে 3 পিস গোস্ত দেবো, 1 পিস। এইভাবে বন্টন হয় ইলেকট্রন। মানে উপস্তর অরবিটাল ভাঙলো, ওই যে উপস্তরে যে অরবিটাল ছিল ওই অরবিটালগুলো, উপস্তরে যে ইলেকট্রনগুলি ছিল সেই ইলেকট্রনগুলি অরবিটালে ভাগ করে দিতে হবে। এই আরও কয়েকটা দেখলে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে, আরও কয়েকটা দেখলে এটা মাথায় বসবে। অক্সিজেন 8, দেখি অক্সিজেন 8। আচ্ছা দেখি তো, 1s 2, 2s 2, 2p 4, তাহলে 8 হয়েছে। 2 আর 2 4 আর 4 8। এখন দেখো তো, খেয়াল করো তো একটা বিষয়, এই 2pকে ভেঙে আমার 4টা ইলেকট্রন, 2pকে ভেঙে লিখতে পারি 2px, 2py, 2pz। এই কয় পিস গোস্ত দেখি, পিতে কয় পিস গোস্ত? 2 আর 2 4 পিস আমি তুলে রেখে দিয়েছিলাম, আমার হাতে আছে 4 পিস। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে একটু ভালো করে মনোযোগ দাও। তাহলে 4 পিস গোস্ত। আচ্ছা, একটা বিষয়, খাজিনদার যখন দাওয়াতের মানুষকে খেতে দেয়, যারা বসে থাকে তাদেরকে যখন খেতে দেয়, তখন গোস্ত, ধরো সাপোজ আমি এখানে আঁকাই, ধরো এই ব্যক্তি বসে আছে, এই ব্যক্তি বসে আছে, এই ব্যক্তি বসে আছে, এই ব্যক্তি বসে আছে। এখন খাজিনদার গোস্ত দিবে, গোস্ত দিতে একে 1 পিস দিল। এখন তোমার গামলায় কয় পিস গোস্ত আছে তুমি জানো না, তুমি বুঝতে পারছো না কয় পিস আছে, তাহলে তুমি নিশ্চয়ই অল্প অল্প করে আগে দিবা না, 1 পিস 1 পিস 1 পিস করে দিবা। যদি বাসে 1 পিস একে দিলা, 1 পিস একে দিলা, 1 পিস একে দিলা, 1 পিস একে দিলা। এখন তোমার যদি গোস্ত বাসে, তুমি কোথা থেকে শুরু করবা? হ্যাঁ, অবশ্যই এই প্রথম থেকে শুরু করবা গোস্ত বাঁচলে। কেন? কারণ দিতে দিতে ইনি তো এখনো প্লেট থেকে গোস্ত সরাইতেই পারেনি, খাইতেই পারেনি, কিন্তু এ তো মুখে দিয়ে শেষ হয়, বসে আছে। তখন তুমি যদি আবার ডাবল দাও, অবশ্যই তুমি এখান থেকে শুরু করবা না, অবশ্যই তুমি প্রথম জনকে আবার গোস্ত দিবা। যদি 1 পিস থাকে একে দিয়ে চলে যাবা, নো প্রবলেম। নাই তো আর, মানে দেওয়ার পরে 1 পিস ছিল, নাকি ইনার ফুরাই গেছে, এরা এখনো মোটামুটি চা পাচ্ছে, তাহলে কাকে দিবা? ইনাকে দিবা। যদি আর 1 পিস থাকতো তাহলে একেই 2 পিস না, কিন্তু একে 1 পিস দিতাম, একে 1 পিস দিতাম, দেখতে পারবো আস্তে আস্তে আসতে বড়। আচ্ছা, এবার খেয়াল করো তো, তাহলে কয় পিস গোস্ত আমার? 4 পিস। আচ্ছা, মানে পি উপস্তর 4টি, সেটা অরবিটালে ভাগ করবো এখন। তাহলে 1 1 1, 3 পিস গোস্ত 3 জনকে দিলাম, 1 পিস বেঁচেছে, কাকে দিবা? মধ্যের জনকে, শেষ জনকে, না প্রথম জনকে? অবশ্যই প্রথম জনকে। তোমাকে, হ্যাঁ, প্রথম জনকে। তাহলে এইখানে 1 খান গোস্ত আর 1 পিস দিলাম, তাহলে 2 পিস গোস্ত দিলাম, তাহলে 2 1 1। তাহলে এখানে কয়টা বিজোড় হলো দেখো তো, এই যে কে এল, তাহলে 2টা বিজোড় হলো। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে 3টি, ধরো যে এখানে 3টি বিজোড় হয়েছিল, স্যার আপনি কেন জোড়া করলেন? হুন বলিছে বেশি বিজোড় করতে। আরে 4টা ইলেকট্রন ছিল, 3টা দেওয়ার পর 1টা ইলেকট্রনকে তুমি পকেটে বাড়িতে নিয়ে যাবা পরীক্ষার হলের থেকে? তোমাকে তো বসানো লাগবে, নিয়ে যাওয়ার কোনো অপশন নাই। অর্থাৎ ওই ইলেকট্রনটা এখানে দিতে, মানে আমি 3টি বিজোড় করতে পারছি না, আমাকে একটা জোড় করাই লাগবে, কারণ 4টা ইলেকট্রন।
না থাকলে তো কিছু করার নাই। আচ্ছা, না হলে তা আবার দেখি আমরা একটু, এবার খেয়াল করো তো ফ্লোরিন কত, 9, ফ্লোরিন 9 যদি করি 1s2 2s2 2p কত হবে 5, তাহলে 2pকে ভাঙলে ভেঙে দেবো এই যে তিনটা, 2px বলেছি, 2py 2pz, 2px 2py 2pz। আচ্ছা খেয়াল করো তো এখন এই পর্যন্ত কত হয়েছে 4 আর আমাদের লাগবে 5, তাহলে খাজিনদারের গোস্ত ভাগ করবে। এবার ইনাকে দিলাম 1 খান, ইনাকে দিলাম 1 খান, ইনাকে দিলাম 1 খান, তাহলে কয় খান হলো 3 খান। এখনো কয় খান গোস্ত বেঁচেছে বলো তো, কয় খান 2 খানা। কাকে কাকে দিব, 1 খান দিব একে, 1 খান দিব একে, তাহলে একে 2 খানা দিলাম, একে দিলাম 2 খানা, আবার ঘুরে আসলাম, মানে লাইনে বোঝা নেই যে একে দিলাম গোস্ত, একে দিলাম, একে দিলাম, ওকে দিলাম, তারপর আবার প্রথম থেকে দিই না, প্রথম থেকে 2 পিস আছে, দুজনকে দিলাম আর নাই দিলাম না। বলতে পারো স্যার খালি একটা বিজোড় হলো, আমার করার কিছু না, ইলেকট্রন বেশি যে একটাই বিজোড় হবে, তাছাড়া সম্ভব না। আচ্ছা এবার আমরা দেখি তো, কারণ 1 খানে 3 খান দেওয়ার পর এখনো 2 খান বেঁচে ছিল, ইনাকে 1 খান দিলাম, তার পরের জনকে 1 খান দিলাম, এইভাবে বন্টন করলে হন্ডের নিয়ম ইলেকট্রন বিন্যাস হয়ে যায়। আচ্ছা এবার খেয়াল করি আমরা ফসফরাস 15। আচ্ছা এই গভীর মনোযোগ, 1s2 শেষ, 2s2 শেষ, 2p6 লিখে দিলাম, কারণ ভিতরের x একে না ভাঙলেও হয়, 2px 2py 2pz, 2px এর 2টা দেবে, 2py 2pz ও না দেখালেও হয়, 2p6, তারপরে 3s2, এই লাস্টের 3pকে ভাঙবো আমরা। হ্যাঁ লাস্টের কাকে ভাঙবো 3pকে, হ্যাঁ 3px 3py 3pz, তাহলে কে এল এম। খুব খেয়াল, খুবই গভীর মনোযোগ সহকারে খেয়াল করো। আমার এই পর্যন্ত 2 4 10 12 আর পিতে কয়খান গোস্ত আছে, কয়টা ইলেকট্রন 12, মোট হতে হবে আমাদের কত দেখো 15, হতে আমাদের লাগবে 3 খানা গোস্ত, 3 জনকে দিয়ে দিলাম, হয়ে গেল। দিস ইজ এনাফ। এটা হন্ডের নিয়ম, জাস্ট খাজিনদারের গোস্ত ভাগ মনে রাখলেই আর বাঁধবে না। আচ্ছা আর একটা আমরা দেখি তো সালফার 16, তোমরা পজ করবা, করে ইলেকট্রন বিন্যাসটা করে তারপর আমি করবো, আমার সাথে মিলাবা, ঠিক আছে? পজ করে সবাই করো। হ্যাঁ আমিও করি, 1s2 2s2 2p6 kl, আচ্ছা 3s2 3px 3mটা মুছে দিলাম, হ্যাঁ 3py 3pz। দেখি খাজিনদারের গোস্ত ভাগ করতে হবে এখন, আর লাগবে কত 2 2 4 আর 6 10 11 12, লাগবে কত 16, এই যে 16টা ইলেকট্রন আর 4টি, তাই না 4টি, তাহলে 4 পিস গোস্ত আছে, প্রথম জনকে 1 খান দিলাম, 1টি ইলেকট্রন 4 ইলেকট্রন, একে 1 খান, একে 1 খান, আর 1 খান বেঁচেছে, কাকে দিব, কাকে বলো তো কাকে, অবশ্যই প্রথম জনকে। খাজিনদার সারিবদ্ধভাবে মানুষ বসে থাকে, দিতে 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 চাবার প্রথমে দৌড় মারে, কারণ ও তো সাবার করে দিয়েছে, খেয়ে নিয়েছেন শেষ সব, ও বসে আছে খালি ভাত নিয়ে, ও তখন দৌড়ে আসে আবার প্রথম জনকে দেয়, বাস। তাহলে আমি 4 পিস গোস্ত 3pতে ছিল, অর্থাৎ খাজিনদার একে 1 খান, একে 1 খান, একে 1 খান দিয়ে আর 1 পিস বেঁচেছে, একে 2 খান দিয়ে দিলাম, পরে আর 1 খান। দেখো আশা করি ক্লিয়ার হয়েছে। এই নিয়ম তুমি ফলো করলে হন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস তোমার বাঁধবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখলাম কি হন্ডের নিয়ম ইলেকট্রন বিন্যাস। আমি একটু রিভিউ করি, তোমরা গভীর মনোযোগ সহকারে খেয়াল করো এবং পূর্বের সাথে মিলিয়ে নাও। অর্থাৎ যে কোনো পি উপস্তরকে ভাঙলে তার 3টি হয়, যদি বলি 2p 2px 2py 2pz, রহিম p, রহিম px, রহিম py, রহিম pz।
আর ডিকে ভাঙলে হয় 5টা, যদি বলি রহিম ডি, রহিম ডিএক্স, রহিম ডিএক্স ওয়াই, রহিম ডি ওয়াই জেড, রহিম ডি জেড এক্স, রহিম ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, রহিম ডি জেড স্কোয়ার। এইভাবে ভাঙার পরে ডি এর কাজ লাগবে, কিন্তু এর পরবর্তী ক্লাসটা আসবে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। এমন মজা, জাস্ট শুধু ওয়েট করো, আমি নিয়ে আসবো এর পরের ভিডিওটায় উত্তেজিত অবস্থায় মৌলের ইলেকট্রন বিন্যাসের ভিডিও বানাবো। এটা যদি না পারে ও একবার অন্য পাপি হয়ে যাবে। মানে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস সে কখনোই পারবে না, না কখনোই না, অসম্ভব। উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস তার দ্বারা সম্ভব নয়। অতএব এই ক্লাসটা দেখে তোমাকে আগে ইজি হয়ে নিতে হবে। তাহলে হুন্ডের নিয়ম ইলেকট্রন বিন্যাস কি, 5dxy, ওইগুলো তোমাদের পরবর্তীতে লাগবে। যাই হোক, তো হুন্ডের নিয়মে যে ইলেকট্রন বিন্যাস আমরা শিখলাম তা কি মনে রাখতে হবে, খাজিনদারের গোস্ত ভাগ, জাস্ট দিস ইজ এনাফ। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।